নিউরোসার্জারি এই বিষয়টা কি? নিউরোসার্জারি বলা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ব্রাঞ্চেস। আচ্ছা। নিউরোসার্জারি মূলত আমাদের হুম, ব্রেন আর স্পাইন নিয়ে ডিল হুম, করি। হুম। কোন ক্ষেত্রে বা কোন কন্ডিশনে এই ধরনের সার্জারির প্রয়োজন পড়ে? ব্রেনের অনেক রকমের রোগ হয়। হুম, হুম, যেমন ধরুন আমি যদি বাচ্চাকে ধরি, বাচ্চাদের অনেক সময় কনজেনাইটাল ডিফর্মিটিস থাকে। সেটা স্পাইনেও হয়, ব্রেনেও হয়। ব্রেন টিউমারস তো হুম, অবশ্যই। হুম, এবার ব্রেনে টিউমার মানে বেনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। হুম। কিন্তু আজকালকার দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাকচুয়ালি ব্রেন টিউমারটাকে ৪ টে গ্রেডে বিভক্ত করেছে। কারণ ব্রেন টিউমারের ঠিক বিনাইন ম্যালিগন্যান্ট হিসেবে বিহেভিয়ার হয় না। কখনো কোনো সিস্ট হয়, কোলয়েড সিস্ট, যেটা কমপ্লিটলি বিনাইন থিং, কিন্তু ওটা আপনার কিন্তু প্রাণ নিতে পারে। একটা আর্টারির মধ্যে একটা পার্ট উইক রয়েছে, সেটা ফুলে গিয়ে বেলুনের মতন ফুলে উঠেছে, সেটা বার্স্ট করেছে। তো সেটাকে বন্ধ করার সার্জারি। ২০২৬ এ দাঁড়িয়ে এটার কতখানি উন্নতি ঘটেছে? এখন টেনডেন্সি হচ্ছে যতখানি কম খুলে সার্জারি মিনিমালি ইনভেসিভ করা যায়। আচ্ছা, এখন সেটা আমরা গ্রয়েন থেকে একটা মানে পাইপ ঢুকিয়ে সেটাকে ওখানে নিয়ে গিয়ে সেখান থেকে কয়েল ভেতর দিয়ে ব্লক করি। আচ্ছা। ফাংশনাল নিউরোসার্জারি মানে যেটাকে আমরা ব্রেইন পেসমেকার বলি। ডিবিএস যেটাকে বলে, ডিপ ব্রেন স্টিমুলেশন। সেটার অনেক রকমের অ্যাপ্লিকেশনস রয়েছে। মূলত মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার পার্কিনসন্স ডিজিজে। দেয়ার ইজ আ মেথড কল্ড অ্যাওয়েক ক্রেনিওটমি, শুনে থাকবেন। অনেকে করে এখানে। অ্যাওয়েক ক্রেনিওটমিতে আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টকে লাইট অ্যানেস্থেসিয়া আর স্ক্যাল্প ব্লক দিই, হুম, লোকাল হুম, অ্যানেস্থেসিয়া দিয়ে। তারপরে যখন ক্রেনিওটমিটা করি মানে বোন হুম, ফ্ল্যাপটা হুম, বাইরে রাখি, জাস্ট আপনার কভারিংটা খোলার আগে পেশেন্টকে জাগিয়ে দেওয়া হয়। জাগিয়ে দেওয়ার পরে আমার সামনে অ্যাকচুয়ালি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকে। তাদের একটা কার্ড থাকে, আচ্ছা। ফ্ল্যাশ কার্ডস হুম, থাকে। হুম, হুম। এই রোবটটা অ্যাকচুয়ালি কিভাবে মানে সার্জারি করে আরকি? এবং আপনাদের এই নিউরোসার্জারিতে এর কি রোল আছে? আজ আমাদের আলোচনার বিষয় নিউরোসার্জারি। নিউরোসার্জারির কথা শুনলেই একটু ভয় লাগে। কারণ আমার মনে আছে আজ থেকে ১০-১৫ বছর আগে আমার এক জ্যাঠামশাইয়ের স্পাইনে সমস্যা হয় এবং ডাক্তারবাবু বলেন যে সার্জারি করতে হবে। কিন্তু আমার জ্যাঠামশায়ের ফ্যামিলির লোকজনরা সাহস করে উঠতে পারেননি। কারণ শুনেছিলেন স্পাইনে যদি একবার সার্জারি হয় তাহলে নাকি প্যারালিসিস হয়ে যেতে পারে। তো আসুন আজকে এই ভুল ধারণাগুলোকে ভাঙার চেষ্টা করি। জানি নিউরোসার্জারি কি? কোন ক্ষেত্রে নিউরোসার্জারির প্রয়োজন হতে পারে? এবং আজকে মানে ২০২৬ এ দাঁড়িয়ে নিউরোসার্জারিতে কি অ্যাডভান্সমেন্ট এসছে এবং এই ধরনের সার্জারিতে রোবটের কি ভূমিকা আছে? সবটাই আজকে আমরা জানার চেষ্টা করব এবং এটা জানতে আমরা চলে এসেছি মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে এবং আমাদের সঙ্গে আছেন এই হসপিটাল তথা এই শহরের বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর রথিজিৎ মিত্র। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ১ম এই যেটা জানতে চাইবো যে নিউরোসার্জারি এই বিষয়টা কি? কোন ক্ষেত্রে এটার প্রয়োজন হতে পারে? নিউরোসার্জারি বলা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ব্রাঞ্চেস। আচ্ছা। আম নিউরোসার্জারি মূলত আমাদের হুম, ব্রেন আর স্পাইন নিয়ে ডিল হুম, করি। হুম, কিন্তু সাউথ আমেরিকান সিভিলাইজেশনসে মায়া, অ্যাজটেক হুম, সিভিলাইজেশন, ওদের যে আর্কিওলজিক্যাল সার্ভে হয়ে যেসব জিনিস পাওয়া গেছে, হুম। তার মধ্যে দেখা গেছে যে একটা স্কালের মধ্যে একটা গোল্ড প্লেট বসানো আছে। তারপরে ছোট, ছোট ফুটো আছে। আচ্ছা, তো নিউরোসার্জারি আগেও হতো সেই সময়। আচ্ছা। তো নিউরোসার্জারি ইজ এ ভেরি ওল্ড ব্রাঞ্চ। মানে কন্ট্রারি টু দ্য ফিলিং, লোকে ভাবে যে নিউরোসার্জারি ইজ এ ভেরি রিসেন্ট ব্রাঞ্চ। নিউরোসার্জারি অ্যাকচুয়ালি ইজ নট আ রিসেন্ট ব্রাঞ্চ। মানে আগেকার দিনেও হতো। আচ্ছা। ওই যে গোল্ড ইন প্লেট দেওয়া, হুম, যে হয়তো সে যুদ্ধে জখম হয়ে তার স্কালটা ফেটে স্কালটা গেছিল, বেরিয়ে গেছিল। হুম, তারপরে গোল্ড হুম, প্লেটটা, হুম, কারণ গোল্ড আর সিলভার হচ্ছে খুব ইনার্ট। খুব হুম। একটা রিঅ্যাক্ট করে না, রাস্ট রিঅ্যাক্টিভ করে না। মানে মেটাল নয় আরকি। হ্যাঁ, হুম, তো সেই জিনিসটা আপনার মাথায় সেই সময় বসানো হয়েছিল এই ভেবে যে এটা জুড়ে যাবে। আর হুম, অ্যাকচুয়ালি ওর হিলিংটাও দেখা গেছে। আপনি যদি Google এ সার্চ হুম, করেন হুম, হুম, তাহলে দেখবেন ওই ফটোগুলো হুম, পাবেন। তো হ্যাঁ, ব্রেন আর স্পাইনের হুম, সার্জারি অ্যাকচুয়ালি তারপরে ধরুন আমাদের শ্রীকৃষ্ণের একটা জায়গায় লেখা আছে, একটা স্পাইনাল ইনজুরিতে একটা পেশেন্টকে ট্রাকশন কিভাবে দিতে হয়। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা সিভিলাইজেশন এ ব্রেন অ্যান্ড স্পাইন সার্জারি ব্যাপার কিছু ছিল। আচ্ছা।
আম আর মূলত নিউরোসার্জারি যেটা হয় সেটা ব্রেইন আর স্পাইনাল কর্ড আর কিছু, কিছু ক্ষেত্রে পেরিফেরাল নার্ভস নিয়ে আমরা যেগুলোতে শল্য চিকিৎসা লাগে কিংবা সার্জারি হুম, লাগে সেটা নিয়ে ডিল করি। তো এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে কোন ক্ষেত্রে বা কোন কন্ডিশনে এই ধরনের সার্জারির প্রয়োজন পড়ে? নিউরোসার্জারি অ্যাকচুয়ালি খুব ভাস্ট ব্রাঞ্চ হুম, হুম, টেকনিক্যালি হুম, দেখতে হুম, গেলে। হুম, ব্রেইনের অনেক রকমের রোগ হয়। হুম, হুম। যেমন ধরুন আমি যদি বাচ্চাকে ধরি, বাচ্চাদের অনেক সময় congenital deformities থাকে। সেটা স্পাইনেও হয়, ব্রেনেও হয়। আচ্ছা, একটু সেই যদি জিনিসে একটু বুঝিয়ে বলেন বিষয়গুলো? বুঝিয়ে হুম, মানে ধরুন আমাদের যে এমব্রিও স্টেজ হুম, থাকে, হুম, এমব্রিও স্টেজের মধ্যে আমার যদি স্কিনটা হয়, হুম। স্কিনটা অ্যাকচুয়ালি একটা ফোল্ড তৈরি করে। এরকম একটা ছোট্ট ফোল্ড যেমনি আমার হাতের রেখার ফোল্ড, আচ্ছা, সেই আচ্ছা। ফোল্ডটা তৈরি করে। সেই ফোল্ডটা ভেতরে ঢুকে গিয়ে তারপরে সেটা ডিসকানেক্টেড হয়ে যায় স্কিনের থেকে। আচ্ছা। আর সেই যে টিউবটা ভেতরে হুম, একটা টিউবের মতন জিনিস হুম। রয়েছে সেটার থেকে আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ড তৈরি হয়। আচ্ছা। হুম। তো বেসিক্যালি সেই সময় যদি ওই জিনিসটা না জোড়ে, হুম, তো সেইটা মোটামুটি স্পাইনাল কর্ডকে এক্সপোজ রাখতে পারে যেটাকে আমরা বলি মায়োলোমেনিঙ্গোসিল, মেনিঙ্গোমায়োলোমেনিঙ্গোসিল কিংবা স্পাইনা বিফিডা, ডায়াস্টোম্যাটোমাইলিয়া এইসব আচ্ছা, ওয়ার্ডিং আ রয়েছে। কিন্তু স্পাইনাল কর্ডটা যদি ঠিক করে ফর্ম না হয়, সরি কি বলছিলেন? হ্যাঁ, বলছিলাম যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা নিউবর্ন বেবি তাদের ওই মেরুদণ্ড বা ওই জায়গাটা একটু ফুলে থাকে, একটু উঁচু হয়ে থাকে। হ্যাঁ। আপনি ওটার কথাই কি বলছেন? কিছুটা। আচ্ছা, ওটার নানা রকমের ধরন আছে। আচ্ছা। কিছুটা ওপেন এয়ার এর মধ্যে এক্সপোজ থাকে, হুম, কিছুটা স্কিনে ক্লোজ থাকে কিন্তু ভেতরে ডিফর্ম থাকে। আচ্ছা। তো ওইগুলোর অপারেশন বলতে পারেন। হুম, তারপরে আপনার ব্রেইন আর স্পাইনাল কর্ডটা একটা স্যালাইন ওয়াটারের মতন জিনিসে ফ্লোট করে যেটাকে হুম, আমরা হুম, সেরিব্রোস্পাইনাল হুম, ফ্লুইড হুম, বলি। হুম, ধরে নিন দুটো একটা কাঁচা ডিম নিয়ে আমি একটা বাটির মধ্যে নাড়াচ্ছি। সেটা আচ্ছা। ফেটে যাবে। হুম, কিন্তু যদি ডিমটা একটা স্যালাইন ওয়াটারের হুম, মধ্যে নাড়াই, হুম, তাহলে ওটা অত তাড়াতাড়ি ফাটবে না। সেটা সাইড টু সাইড একটুখানি টাইম নিয়ে যাবে। তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর কাজটা ঠিক মোটামুটি হুম, সেরকম। শক হুম, অ্যাবজর্ভার এর হুম, মতন। হুম। এবার কিছু, কিছু জায়গায় সেটা তৈরি হয়, কিছু, কিছু জায়গায় সেটা আবার বডি ফেরত নিয়ে নেয়। আচ্ছা। তো এবার সেই যে সার্কুলেশনটা রয়েছে তার যদি কোনো ডিস্টার্বেন্স হয়, খুব অতিরিক্ত প্রোডাকশন হয় কোনো টিউমারের ফলে কিংবা ধরে নিন ওটা অ্যাবজর্ব হচ্ছে না শরীরে, তখন জলটা জমা আরম্ভ হয়। অনেক সময় দেখবেন মাথায় জল জমেছে এই কথাটা শোনা যায় হুম, মানে বাচ্চাদের। হুম, বড়দেরও হয় এই হুম, জিনিসটা হুম, মানে যেকোনো এজ হুম, হুম, গ্রুপে হুম। হয়। তো ওইটা হচ্ছে সিএসএফ মানে ডিসঅর্ডারস। আচ্ছা। ওখানে আপনার নানা রকম সার্জারি আছে। আ তার মধ্যে মেইনলি আপনার ভিপি শান্ট, ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট যেটাকে বলি আমরা। একটা আলাদা টিউব মাথায় দিয়ে সেটাকে এক্সেস ওয়াটারটাকে ড্রেইন করা। আর তার মাঝখানে একটা ভালভ থাকে সেটাকে আমরা কন্ট্রোল করি। পুরোটা করলে তো চলবে না হুম, কারণ হুম, হুম, ব্রেইনটা চুপসে হুম, যাবে। হুম, হুম, আর সেই ভালভেরও অনেক রকম টাইপ হয়। একটা হয় আপনার ফিক্সড প্রেশার ভালভ, আরেকটা হয় আপনার প্রোগ্রামেবল ভালভ। মানে আপনি বাইরে থেকে ওটার ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা। এটা হয়ে গেল বাচ্চাদের হুম। ক্ষেত্রে। এবার ধরে নিন ব্রেইন টিউমারস তো হুম, অবশ্যই। হুম, এবার ব্রেইনে টিউমার মানে বেনাইন ও হতে পারে, মালিগন্যান্ট ও হতে পারে। হুম। কিন্তু আজকালকার দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাকচুয়ালি ব্রেইন টিউমারটাকে ৪ টে গ্রেডে বিভক্ত করেছে। কারণ ব্রেইন টিউমারের ঠিক বেনাইন মালিগন্যান্ট হিসেবে বিহেভিয়ার হয় না। আচ্ছা। যেটা অন্য পার্ট অফ দ্য বডিতে হয়। আ এখানে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে গ্রেড 1 মানে সেটা ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ধরে হুম, গ্রো করবে। হুম, ধরুন হুম। গ্রেড 1 মেনিনজিওমা কি ওরম টাইপের। কখনো, কখনো কোনো সিস্ট হয়, কোলয়েড সিস্ট যেটা কমপ্লিটলি বিনাইন থিং কিন্তু ওটা আপনার কিন্তু প্রাণ নিতে পারে। আচ্ছা। মানে হ্যাজ গট দ্য পোটেনশিয়াল। তারপরে ধরে নিন আপনার নিউরোভাস্কুলার সার্জারি। ধরুন অ্যানিউরিজম হয়েছে। মানে ধরে নিন একটা আর্টারির মধ্যে একটা পার্ট উইক রয়েছে। সেটা ফুলে গিয়ে বেলুনের মতন ফুলে উঠেছে, সেটা বার্স্ট করেছে। তো সেটাকে বন্ধ করার সার্জারি কিংবা এখনকার দিনে আমরা নিউরো ইন্টারভেনশন ইউজ করি। আগেকার দিনে পুরো খুলে সার্জারি করতাম। এখন টেনডেন্সি হচ্ছে যতখানি কম খুলে সার্জারি মিনিমালি ইনভেসিভ করা যায়। আচ্ছা, এখন সেটা আমরা গ্রয়েন থেকে একটা মানে পাইপ ঢুকিয়ে আ সেটাকে ওখানে নিয়ে গিয়ে সেখান থেকে কয়েল ভেতর দিয়ে ব্লক করি। আচ্ছা। তো এইটা হচ্ছে নিউরোভাস্কুলার পার্ট। নিউরোভাস্কুলার এর মধ্যে আপনার অনেক রকমের মালফরমেশন থাকে, ভাস্কুলার মালফরমেশন থাকে সেগুলো করা হয়। তারপরে ধরে নিন ইনফেকশনস, টিউবারকুলোসিস হয়, স্পাইনে হয়। হুম, সেটার জন্য করতে হয়। টিউবারকুলোসিস এর জন্য হাইড্রোকেফালাস হয় মানে জল জমে।
টিউবারকুলোসিসের জন্য টিউমারাম জাতীয় জিনিস ব্রেনে হয়, সেটাও সার্জারি হয় অনেক সময়। তারপরে অ্যাবসেস হয়, ধরুন অন্য কোথাও আপনার ইনফেকশন হয়েছে, সেটা থেকে অ্যাবসেস ও ব্রেনে গেছে। তারপরে আপনার ফাংশনাল নিউরোসার্জারি। ফাংশনাল নিউরোসার্জারি মানে যেটাকে আমরা ব্রেইন পেসমেকার বলি, কিংবা ধরে নিন ভেগাল নার্ভ স্টিমুলেটর বলি। ডিবিএস যেটাকে বলে, ডিপ ব্রেন স্টিমুলেশন। সেটার অনেক রকমের অ্যাপ্লিকেশনস রয়েছে। মূলত মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার পার্কিনসন্স ডিজিজে। আচ্ছা। আর তারপরে ব্রেনের যে মাঝখানের পোর্শনটা, সেটাতে ডিফারেন্ট খুব ইম্পোর্টেন্ট জায়গা থাকে। সাবথ্যালামিক নিউক্লিয়াস আর নানা রকম থাকে। তো ধরুন কারোর ট্রেমার্স রয়েছে, এসেনশিয়াল ট্রেমার্স এমনি রয়েছে, কাঁপছে আর তার কি। জন্য ডিবিএস আছে। পার্কিনসনিজমের জন্য ডিবিএস আছে। ডিপ্রেশনের জন্য হতে পারে। ডিপ্রেশনের জন্য? ডিপ্রেশনের জন্য হতে পারে। ইনফ্যাক্ট ভেগাল নার্ভ স্টিমুলেটর যেটা আমি বলছি, এখানে হুম, আমাদের একটা ভেগাস নার্ভ যায়। সেটা আপনার ক্যারোটিড হুম, আর্টারি হুম, আর হুম, জুগুলার ভেনের মাঝখানে থাকে। তো ধরুন একটা আম বাচ্চা কিংবা হুম, বড় পেশেন্টের আপনার হুম, এপিলেপসি হচ্ছে। হুম, এপিলেপসি হচ্ছে, ওষুধে কন্ট্রোল হচ্ছে না। ৪-৫ টা ওষুধ ২ বছর ধরে হুম, খাচ্ছে। হুম, তো সেই পেশেন্টের যদি ব্রেনে কোনো স্ট্রাকচারাল লিজেন না থাকে, যেটাকে আমাকে সার্জিক্যালি রিমুভ না করতে হয়, তাহলে আমি মানে ভেগাল নার্ভ স্টিমুলেটর দিতে পারি। ভেগাল আচ্ছা। নার্ভ স্টিমুলেটরে এখানে একটা ওয়্যার ওই নার্ভটাতে জড়ানো হবে, আর একটা কন্ট্রোলড ওয়েতে ঠিক আপনার কার্ডিয়াক হুম, পেসমেকারের হুম, হুম, মতন এখানেই আপনার এই জায়গাটায় একটু ইমপ্লান্ট করা হয় ব্যাটারিটা। আর ওটাকে আমরা পালস জেনারেটর বলি, কারণ ওটা আপনার খুব লো লেভেলে ইলেকট্রিসিটির মানে পালস ছাড়ে। তো সেইটা ভেগাস নার্ভকে যখন শক দেয়, ওটা অ্যাকচুয়ালি ডিটেক্টও করে কখন সিজার হচ্ছে, আর সেই সময় শকটা মারতে থাকে। আচ্ছা। তো সেইখানে আপনার রিসেন্টলি আমি করেওছি হুম, একটা, হুম, মানে একটা বাচ্চা হুম, ১৫ বছরের, তার আ দিনে বোধহয় ৫-৬ টা করে সিজার হতো। যখন এসছিল মাথা-ফাথা চারিদিকে ডিফারেন্ট হুম, এজেস এর ক্ষত। কারণ পড়ে ও যেত পড়ে আর যেত। কি। সেরিব্রাল পলসির হুম, পেশেন্ট। জন্মাবার হুম, সময় প্রবলেম হয়েছিল। এবার vagal nerve stimulator দেওয়ার পরে ওর অ্যাকচুয়ালি he has shown some cognitive development. Cognitive development বলতে গেলে ও নিজে উঠে হুম, লাইট হুম, সুইচ অফ হুম, হুম, করছে, নিজে হাতে খাচ্ছে, বোনের সাথে খেলছে, একটু বই পড়া আরম্ভ করেছে, এই জিনিসগুলো। কারণ আপনি যখন যদি দেখেন আপনার ব্রেইনটা হচ্ছে, এপিলেপসির সিজারটা হচ্ছে একটা অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ব্রেইনের। তো যেই সময় হয় তারপরে ব্রেইনটা পুরো ফ্যাটিগ হয়ে যায়। আচ্ছা। তো আপনার যদি ব্রেন ৫০ বার ফ্যাটিগ হচ্ছে আপনার দিনে, তাহলে তো আপনি অন্যান্য ডেভেলপমেন্ট হুম, আপনার হবে না। তো সময় বা সুযোগ হ্যাঁ, কিছুই তো পাওয়া যাবে না। পাওয়া যাচ্ছে হুম, না। হুম, তো সুতরাং তখন ভেগাল নার্ভ স্টিমুলেটরটা ওইভাবে কাজ করে। আমি হুম, এপিলেপসির সিজার হুম, রেটটা কমিয়ে দিলে, কিংবা এখন পেশেন্টটার একদমই কোনো সিজার হচ্ছে না। আর সঙ্গে একটা ম্যাগনেট থাকে, যখন মনে হয় হবে মতন, তখন ওই ম্যাগনেটটা ছুঁয়ে দিলে ওটা ইলেকট্রিসিটি বার্স্ট দেয়, আর সঙ্গে সিজারটা অ্যারেস্ট হয়ে যায়। তো ওই জিনিসগুলো করলে তখন ও কগনিটিভ ইমপ্রুভমেন্ট এর চান্স পাচ্ছে। তো ওর এখন মানে কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার, টেকনিক্যালি দেখতে গেলে। এবং তার তো কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায়। কনফিডেন্স কারণ লেভেলও সে তো বেড়ে যায়। সারাদিন ওটাই ভাবতে থাকে যে এই বুঝি হলো, এই বুঝি হলো। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, অ্যাবসোলিউটলি। হুম, মানে ওকে হুম, বাড়িতে রেস্ট্রিক্ট করে হুম, দিত। হুম, খেলতে হুম, পারত না। হুম, বাইরে গিয়ে কোনো খেলাধুলো করতে পারত না। বন্ধু-বান্ধব ছিল না। তো হুম, রেস্ট্রিক্টেড লাইফ হুম, ছিল। হুম। এখন অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো ওটা অনেকটা হেল্প করে। আচ্ছা। তো মোটামুটি বুঝলাম কোন ক্ষেত্রে আ এই ধরনের সার্জারির প্রয়োজন পড়ে। আপনি বলছিলেন যে আ আ নিউরোসার্জারি এই যে ডিপার্টমেন্টটা আজকের নয়, বহু পুরনো। হুম। তো আজ ২০২৬ এ দাঁড়িয়ে এটার কতখানি উন্নতি ঘটেছে? উন্নতি অনেকটাই হয়েছে। হুম, মানে নিউরোসার্জারির উন্নতি শুধু নিউরোসার্জারির জন্য হয়নি। আচ্ছা, অনেক রিজনস আছে। যেমন ধরুন নিউরো অ্যানেসথেসিয়া নতুন মেডিকেশনস হয়েছে। আচ্ছা, তো যেই মেডিকেশনস গুলোতে আমি সেফলি জেনারেল অ্যানেসথেসিয়া পেশেন্টকে দিতে পারছি। তার ব্লাড প্রেশার ফল করছে না, তার ফল করছে না, তার মানে হিমোডায়নামিক্স হুম, হুম, স্টেবল থাকছে, হুম, ফিজিওলজিটা ঠিক থাকছে। তো সেগুলোর জন্য অনেকটা ইমপ্রুভমেন্ট নিউরোসার্জারিতে একটা কয়েক ধাপে একসাথে জাম্প করে ইমপ্রুভ করেছে। আচ্ছা, 1 আর দ্বিতীয় হচ্ছে আমরা নিউরোসার্জারি ব্রাঞ্চটা ইজ ভেরি টেকনোলজি ড্রিভেন।
টেকনোলজি ইনফ্যাক্ট এআই ড্রিভেন অ্যাজ ওয়েল আচ্ছা, এআই ইন আ ওয়ে। এআইও ঢুকে পড়েছে। হ্যাঁ, এআইও ঢুকে পড়েছে। আর আচ্ছা। আমার মনে হয় এটা আরো বেশি ঢুকবে। হুম, প্রবলেমটা এটা যে ধরুন একটা ইউনিটে ৫ জন নিউরোসার্জন হুম, আছে। তো ৫ জন নিউরোসার্জনের ৫ রকমের লেভেল অফ স্কিলস হবে। তার আচ্ছা। ডেক্সটিরিটি স্কিলস হবে। কিন্তু আমার আউটকাম এক ধরনের চাই। বেস্ট আউটকাম হুম, চাই। তখন আমি অ্যাডজান্টসগুলো এই টেকনোলজি যদি ইউজ করি, তখন আমার প্রত্যেকটা নিউরোসার্জনের আউটকাম কিন্তু সেম হবে। আচ্ছা। ঠিক আছে? কারোর ধরুন আম মানে এত ভালো অ্যানাটমি হুম, মাথায় হুম, কোঅর্ডিনেট জিওমেট্রি এত ভালো জানে হুম, যে কোথায় টিউমারটা আছে একদম ঢুকে যায়। হুম, কেউ হয়তো একটু টাইম লাগে হুম, ইয়ে হুম, করতে। হুম, কেউ বুঝতে পারে না। হুম, আরেকজনকে বলে আমাকে হুম, একটু হেল্প করে দাও। এরকম টাইপের হতে হুম, পারে। হুম, বারে স্ক্যান দেখে তাকে তার হুম, মাথায় একটুখানি সেই ইমেজটা আনতে হয়। কিন্তু টেকনোলজি মানে আমি যদি একটা মেশিন আছে সেটাকে যেটা খুব বেসিক এখন হুম, বা যেকোনো অ্যাডভান্স নিউরোসার্জিক্যাল ইউনিটে থাকে, হুম। সেটা হচ্ছে নিউরো ন্যাভিগেশন। আচ্ছা। মানে ন্যাভিগেশন অ্যাজ দ্য ওয়ে ওয়ার্ড সাজেস্ট হুম, ওটা হচ্ছে ব্রেনের গুগল ম্যাপ টাইপের। তো ১ম এ আমরা ব্রেনের একটা স্ক্যান করি। ধরুন কারোর একটা টিউমার হয়েছে। এবার ব্রেনের স্ক্যান করলাম। স্ক্যানের যে সিডিটা হুম। সেটাকে আমি ওই মেশিনটাতে লোড করে দিই। মানে পুরো ম্যাপটা আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, আচ্ছা। তো লোড করে হুম, পুরো প্ল্যানিংটা হুম, কোথা দিয়ে যাবো, হুম। কি করবো? আর ইভেন তার মধ্যে এআই দিয়ে অ্যাকচুয়ালি আপনার যে ব্রেইন ফাইবার গুলো কোনটা হাত, পা কি নাড়াচ্ছে সেটাও আপনি ট্র্যাক করতে পারেন। সেটাকে বলে ট্র্যাক্টোগ্রাফি। আচ্ছা। তো সেটা প্রবাবল ট্র্যাক্টোগ্রাফি গুলো যেগুলো হয়, সেগুলো দেখে আমি বলতে পারবো যে কোনটা সেফ জোন মানে কোনটাতে আমি কোনো ড্যামেজ না করে ঢুকতে পারবো। আচ্ছা। তো এইটা হচ্ছে অ্যাডভান্স লেভেল অফ মানে এইটা এখন বেসিক নিউরোসার্জিক্যাল অ্যাডভান্সড এনি ইউনিটে এখন মোস্ট অফ দ্য ইউনিটস এ চলে এসছে। তাতে কি হয়, আপনি যখন অপারেশন করছেন তখন এত বড় আপনি ক্রেনিওটমি করছেন না, এইটুকুন করলেন। কাটাছেঁড়া কম হুম। করলেন। তারপরে আপনি ব্রেনে যখন ঢুকছেন ব্রেন টিউমারটাতে, আপনাকে আম খুঁজতে হচ্ছে না টিউমারটা কোথায়। ওটা আপনি মেশিনের টার্গেট করে ও নিয়েই বলে দেবে। অন্যদিকে তাকিয়ে রয়েছেন, ওদিকে কম্পিউটারটা বলে দেবে যে আপনি রয়েছেন ওখানে। এবার টিউমারটা কতখানি রিসেট করছি, সেটাও ও বলে দেবে। কতখানি বেঁচে আছে। কিছুটা অ্যানাটমি ডিসটর্টেড হয়, তার জন্য আবার আল্ট্রাসাউন্ড রয়েছে। স্পেসিফিক আল্ট্রাসাউন্ড রয়েছে নিউরোসার্জারিতে। যেটা সেই মুহূর্তে করলে তখন আমি জানি যে টিউমারটা কতখানি বাদ দিয়েছি আর কতখানি বাকি আছে। আবার ধরুন আ কোনো পেশেন্টের কোনো eloquent পার্ট অফ ব্রেইনের টিউমার রয়েছে। eloquent পার্ট মানে বলতে চাইছি হাত পা নাড়া। হুম, হুম। মানে রেগুলারের কাজে হুম, আমরা হুম, যেটা হুম, নামে হুম। ব্রেইনের অ্যাকচুয়ালি আমরা 10% 15% ইউজ করি। তার থেকে বেশি ইউজ করি না। তো there is a আচ্ছা। large part which is not used আর আমরা খুব একটা জানিও না কিভাবে ইউজ করতে হয়। তো ওই যে ভাইটাল স্ট্রাকচার গুলো হুম, যেখানে আপনার মোটর ট্র্যাক্ট রয়েছে, হুম, স্পিচ এরিয়া রয়েছে। হুম। তো ওইগুলোতে যখন সার্জারি করি তখন আমরা লোকেট করি ব্রেইন টিউমারটা এইখানে আছে উইথ দ্য নিউরো ন্যাভিগেশন। এবার নিউরো ন্যাভিগেশনে লোকেট করার পরে there is a method called awake craniotomy শুনে থাকবেন। অনেকে করে এখানে। awake craniotomy তে আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টকে লাইট অ্যানেসথেসিয়া আর স্ক্যাল্প ব্লক দিই, হুম, লোকাল হুম, অ্যানেসথেসিয়া দিয়ে তারপরে যখন ক্রেনিওটমিটা করি মানে বোন হুম, ফ্ল্যাপটা হুম, বাইরে রাখি। হুম। জাস্ট আপনার কভারিংটা খোলার আগে পেশেন্টকে জাগিয়ে দেওয়া হয়। আচ্ছা। জাগিয়ে দেওয়ার পরে আমার সামনে অ্যাকচুয়ালি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকে। তাদের একটা কার্ড থাকে, আচ্ছা। ফ্ল্যাশ কার্ডস হুম, থাকে। হুম, হুম। তো সেটাতে ওরা স্পিচ অ্যাসেস করতে থাকে। আচ্ছা। এবার আমি কি করে বুঝবো যে কোন পার্টটায় যেতে হবে, কোন পার্টটায় যেতে হবে না? তার জন্য আমরা একটা কর্টিক্যাল স্টিমুলেটর ইউজ করি। তার একটা স্পেসিফিক কারেন্ট আছে। মোটর হুম, এক্সামিনেশন এর জন্য একটা কারেন্ট আছে। স্পিচ এক্সামিনেশন এর জন্য একটা কারেন্ট লেভেল আছে। তো সেগুলো দিয়ে ছোট্ট করে আমরা শক দিয়ে দেখতে থাকি যে কোন পার্টটা আমি মানে যখন শক দিচ্ছি তখন পেশেন্ট সেটা বলা বন্ধ করছে কিংবা হাত নাড়া বন্ধ করছে। আচ্ছা, সেটাকে তখন মার্ক করে দিই। ওটাকে বলে ব্রেইন ম্যাপিং। আচ্ছা। ওই ব্রেইন ম্যাপিংটা যখন হয়ে গেল, যখন আমি জানি কোনটা হুম, সেফ হুম, জোন হুম, হুম, প্লাস কোরিলেট উইথ দ্য হুম। ট্র্যাক্টোগ্রাফি যেটাতে আমি মানে আ নিউরো নেভিগেশন এ দেখছি। তখন পেশেন্ট যখন জেগে আছে তখন আমি সার্জারিটা আরম্ভ করি। এবার অনেকে প্রশ্ন করে যে যখন সার্জারি করছি পেশেন্ট পেইন ফিল করে না কেন? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন ছিল হ্যাঁ, আরকি নেক্সট। কিন্তু এটা খুব কমন হুম, প্রশ্ন। হুম, ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে চামড়াটা
আর বোনটা এটাতে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দিচ্ছি। হুম, নেক্সট যেটা সেনসিটিভ অর্গান সেটা হচ্ছে আপনার ডিউরা মানে কভারিং হুম, লেয়ারটা হুম, হুম, ব্রেনের। কিন্তু তারপরে ব্রেন ইটসেলফ হুম। ডাজন্ট ফিল পেন। আচ্ছা। হুম। পেনের ট্রান্সমিশন, প্রসেসিং, কোথায় পেন হচ্ছে সব ব্রেন জানে। কিন্তু ব্রেন নিজে পেন ফিল করে না। তো আচ্ছা, আমি ব্রেনের মধ্যে টিউমারটা কাটতে থাকি। পেশেন্ট ইজ অ্যাবসোলিউটলি ফাইন। আচ্ছা। তো আমরা একটা মানে হুম, হুম, খবরেও দেখেছিলাম মাঝখানে যে একজন আ ভদ্রলোকের ব্রেনে সার্জারি হয়েছে এবং তিনি সেই সময় গিটার বাজিয়েছেন। হুম। এবং কিছুদিন আগেও শুনেছি যে একজন মানে গান গাইছেন সেই সময় তার আমি সার্জারি ছিলাম চলেছে। বোধহয়। মানে আচ্ছা, 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 আচ্ছা। হুম, তো আমার একটা পেশেন্ট ওর যখন হুম, টিউমারটা বেরিয়ে হুম, গেছে ওকে হুম, বলেছি যে হুম, আ হুম, টিউমারটা বেরিয়ে গেছে তখন আমার অ্যানেস্থেটিস্ট ভালো গান জানে। আচ্ছা, তো মুডটা লাইট করার জন্য হুম, গান গাওয়া আরম্ভ করেছে তখন পেশেন্টও গান গাওয়া আরম্ভ হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, আপনি তো ধরুন আ বিভিন্ন জায়গায় আপনি কাজ করেছেন। সেটাও শুনবো আপনার কাছে এবং হুম, এটাও হুম। জানবো যে উম কলকাতায় এই ধরনের অ্যাডভান্সমেন্ট এসছে কিনা? নাকি এখনো কলকাতা অনেক পিছিয়ে? সেটাও জানবো। এই ধরনের সার্জারির ক্ষেত্রে। আচ্ছা। আম কলকাতায় এই ধরনের সার্জারি আসেনি তা নয়। আমরা ডেফিনিটলি হুম, নিউরো নেভিগেশন হুম, ইউজ করি। হুম, আম ডেফিনিটলি নিউরো নেভিগেশন ইউজ করে আমি যেটা বলতে ভুলে গেলাম স্পাইনের সার্জারিও করি। তো স্পাইন সার্জারি ইজ ভেরি সেফ হুম, নাওয়াডেজ হুম, অনলি হুম, বিকজ হুম, অফ মেনি থিংস। হুম, আমরা খুব হাই পাওয়ারড মাইক্রোস্কোপ ইউজ হুম, করি। হুম, তারপরে আপনার নিউরো নেভিগেশন স্পাইনেও ইউজ করি যখন আমরা ফাইন্স ফিক্স করি। হুম, তো এখন কলকাতায় বলতে গেলে আমরা অনেক জায়গায় সেই হুম, ইন্সট্রুমেন্টস পাই, টুলস আছে। হুম, রোবোটিক্স রিসেন্ট ইন দ্য মার্কেট আর রোবোটিক্স টু বি অনেস্ট স্পাইন সার্জারিতে ইউজ হয়। কিন্তু ব্রেইন সার্জারিতে এখনো সেই মিলিমিটার টু মিলিমিটার আম মানে অ্যাকিউরেসিটা এখনো আমরা পাইনি। যার কারণে আমরা খুব একটা সেফ এখনো জোনে নেই আচ্ছা, রোবোটিক্সে। আচ্ছা। মানে বায়োপসি-টায়োপসি নেওয়া যাবে, হুম, হুম, যেখানে খুব একটা নড়াচড়া নেই। কিন্তু যখন ব্রেইন টিউমার ডিসেক্ট করার কথা থাকে, আ ল্যাপারোস্কোপিতে যেই স্পেসটা পায় রোবট, আমাদের সেই স্পেস নেই। আমাদের ব্রেইনটার যে এলাকাটা খুব ছোট। হুম, আর সেই ছোট এলাকায় করতে গেলে আরো অ্যাকিউরেসি বোধহয় বাড়তে হবে। প্রয়োজন। তবে আমি এটা বলব না যে আসবে না। হুম, ডেফিনিটলি আসতে পারে। হুম, টেকনোলজি ইস হুম, অ্যাডভান্সিং আরো বেশি আসবে। হুম, আরো এআই ইউজ হুম, করবে, হুম, আরো হুম। রোবোটিক্স ইউজ করবে। কিন্তু হ্যাঁ, কলকাতায় এই জিনিস হয়, ডেফিনিটলি হয়। আমাদের তবে হ্যাঁ, ওয়ার্ল্ড চেঞ্জেস ভেরি ফাস্ট নাওয়াডেজ। মানে এখনকার দিনে মানে কয়েক মাসের মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট চলে আসে। তো এন্ডোস্কোপিক, নিউরো নেভিগেশন রিলেটেড রোবোটিক্স এগুলো হয়। কিন্তু আ কলকাতায় একটু কম্পারেটিভলি কম। ধীরে, ধীরে গ্রো করছে। আচ্ছা, যখনই আমরা নিউরোসার্জারির কথা বলি বা আলোচনা করি, আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং আমাদের উত্তর-পূর্ব ভারতের মানুষজন এক কথায় মানে দক্ষিণ মানে আমাদের ব্যাঙ্গালোর হোক বা চেন্নাই পৌঁছে যায় আরকি। আ তো আমার প্রশ্ন থাকবে যে সেখানেই কি একমাত্র মানে এই ধরনের চিকিৎসা ভালো হয় নাকি কলকাতাতেও সম্ভব? আর এত কেন মানে মানুষ এত কেন মানে শুধুমাত্র দক্ষিণেই পৌঁছচ্ছে? কেন আমাদের কলকাতায় নয়? কারণ কলকাতা কাছে। অনেকগুলো সুবিধে আছে কলকাতায়। প্রথমত মানে ল্যাঙ্গুয়েজ যেটা বড় প্রবলেম। আমার মনে হয়েছে যে আপনি যখনই ব্যাঙ্গালোর যাচ্ছেন বা চেন্নাই যাচ্ছেন, ভাষাগত একটা বড় একটা সমস্যা হয়। শুধু তাই নয়, আহ পেশেন্ট তখন একা যান না সঙ্গে। এই ধরনের পেশেন্ট তো একা যানই না। ২ জন ৩ জন সঙ্গে যান এবং হয়তো দেখা গেল সেই যিনি যাচ্ছেন সঙ্গে তিনি হচ্ছেন সেই বাড়ির আর্নিং মেম্বার। তাতে একটা অর্থনৈতিক লসও হয়। তা সত্ত্বেও মানুষ দক্ষিণেই পৌঁছাচ্ছে। কেন এটা? সাদার্ন ইন্ডিয়াতে যেই হুম, জায়গায় হুম, হসপিটালস রয়েছে, হুম। তারা কিন্তু তাদের ব্র্যান্ড বিল্ডিং করেছে। ঠিক আছে? আর তারা লেটেস্ট ইকুইপমেন্টস ইয়েগুলো ওগুলো নিয়ে মানে খুব তাড়াতাড়ি এসছে। হুম, ওদের আম সেই সময় আমার যেটা মনে হয় হুম। কলকাতায় সেই জিনিসগুলো সেই সময় হয়নি। বিকজ অফ ভেরিয়াস ফ্যাক্টরস। আম সেই সময় জিনিসগুলো সেই সময় আমরা একটুখানি পিছিয়ে পড়েছি। আচ্ছা। যার সেই কারণে সময় আমরা পিছিয়ে ছিলাম আরকি। পিছিয়ে ছিলাম। আচ্ছা। যার কারণে আমাদের এখন যে আমরা ব্র্যান্ড বিল্ডিং টা করছি যে হুম, কলকাতায় এই জিনিসগুলো হয়, হুম, তার সত্ত্বেও কিন্তু এখনো লোক আম সাউথে যাচ্ছে।
ইনফ্যাক্ট আমি রিসেন্টলি কোন এক হসপিটালে হুম, আমি আমার এক বন্ধুর কাছে গেছিলাম। মানে আই ওয়াজ প্রিটি সারপ্রাইজড যে আমি ওখানে যখন ফয়ারে দাঁড়িয়েছিলাম, আমি শুধু বাংলা ভাষাই শুনছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ ইন আ সিটি ইন সাদার্ন ইন্ডিয়া। তো এখান থেকে বড় পুল অফ পেশেন্টস ওখানে যায়। অ্যাবসলিউটলি কারেক্ট। হুম, লেটস নট ডিনাই হুম, দ্যাট। আর সেটা এই কারণেই যায় কারণ ওদের ব্র্যান্ড বিল্ডিংটা ভালো হয়েছে। ওরা সেই বিশ্বাসটা মানে ট্রাস্টটা মানুষের প্রতি আনতে পেরেছে। আমরা একটু ওটাতে ল্যাগ বিহাইন্ড করছি। বাট আমার মনে হয় আমরাও এখানে করতে পারবো আর করছিও। হ্যাঁ, হচ্ছে তো। মানে হুম, রোজই তো দেখছি পেপারে বা সংবাদ মাধ্যমগুলোতে আমরা তো দেখতেই পাই। তো যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে অনেক মানুষ হয়তো জানেনই না যে কলকাতায় এই ধরনের সার্জারি বা এই ধরনের চিকিৎসা হয়। তো যেহেতু আমাদের কাজ অ্যাওয়ারনেস স্প্রেড করা, তো যাতে মানুষ জানতে পারে যে না, হুম, হুম, শুধুমাত্র মানে দক্ষিণেই নয়, আমাদের কলকাতায়ও এই ধরনের চিকিৎসা সম্ভব। আচ্ছা, আপনি রোবটের কথা বলছিলেন। হুম, তো হুম। এই রোবটটা অ্যাকচুয়ালি কিভাবে মানে সার্জারি করে আরকি? এবং আপনাদের এই নিউরো সার্জারিতে এর কি রোল আছে? আচ্ছা। আম যে অপারেশনের প্ল্যানিংটা হুম, হুম। সেটা কিন্তু যে নিউরোসার্জন সে করে। আচ্ছা। এবার ধরে নিন আমি একটা স্পাইনাল সার্জারি করছি হুম, যেখানে আমাকে স্পাইনের হাড্ডির মধ্যে হুম, একটা সেফ জোনে হুম, মানে কোনো আর্টারি-ফার্টারি না, কোনো হুম। স্পাইনাল কর্ডে না, একদম সেফ জোনে একটা স্ক্রু ঢোকাতে হবে। আচ্ছা। এবার আমি যখন ঢোকাবার চেষ্টা করছি, হুম, তখন নিউরো নেভিগেশন যদি শুধু ইউজ করি, আমি জানি যে কোথায় সেফ জোনটা হুম, রয়েছে। হুম, হুম, কিন্তু আমার হাতটা একটু তো ডেভিয়েট করবে, হুম, তাই না? আমার হুম, হুম, হাতটা একটু ডেভিয়েট হুম। করবে। এবার আমি যদি ওটাতে রোবট ইউজ করি, রোবটটা গিয়ে ডাইরেক্ট ওইখানে গিয়ে স্ট্যাটিক হয়ে বসে থাকবে। আমাকে শুধু স্ক্রুটা দিয়ে দিতে হবে। আমাকে ওকে। অতটা আ টেনশন নিতে হবে না যে আমার হাতটা একটু নড়ে যাচ্ছে, ইয়ে হচ্ছে। মানে আরো প্রিসাইজ আরো হবে। প্রিসাইজ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো সেইখানে আমাদের রোবোটিক্সটা অনেক বেটার আউটকাম দেয়। কারণ আমি প্ল্যানিংটা যখন ঠিক করছি, হুম। তখন অলমোস্ট সার্টেনলি আমার হাতের নড়ার জন্য কোনো আর্টারি কিংবা স্পাইনাল কর্ড ইনজুরি হবে না। রোবোটিক্স দিয়ে আমি সেটা 99.99% অ্যাকুরেসিতে আনতে পারি। মানে রোবট আপনাকে অ্যাসিস্ট করবে। ইয়েস, মানে এমন রোবট নয়। ইস দি অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, মানে এমন নয় যে ওই মানে রোবটটাই সার্জারি করবে। না। আচ্ছা। আর অন্য ক্ষেত্রে যেটা হুম, হয়, হুম, যেমনি জেনারেল সার্জারিতে, হুম, ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেটা হুম, হুম, হয় আমি দেখেছি, ওরা একটা কনসোলে বসে থাকে। ওরা আ ইন্সট্রুমেন্টস হুম। গাইড করে রোবোটিক্সে আর ওরা পোর্টস তৈরি করে দেয়। আর সেখান থেকে ওরা সার্জারিটা করে। তো সার্জন অপারেশন করছে। কিন্তু ব্যাপার হয় যে ওইটুকুন ছোট্ট পোর্টের মধ্যে হাত নিয়ে ঢুকিয়ে আমি অপারেশন করতে পারব না। যেখানে রোবটের ছোট, ছোট সরু, সরু স্লিক হাতগুলো ঢুকে অপারেশনটা করে দিচ্ছে। কিন্তু আল্টিমেট ডিরেকশন কিন্তু সার্জনের থাকে। এই ধরনের সার্জারি নিয়ে না আমার না বেশ কিছু ছোট, ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আ যেমন ১ম প্রশ্ন হচ্ছে যে স্পাইনে সার্জারি হলে মানে স্পাইনে যেকোনো ধরনের সার্জারি হলে প্যারালিসিস হয়ে যাওয়ার চান্স থাকে। আজকের দিনে দাঁড়িয়ে এটা কতটা মানে সত্যি বা সঠিক? আচ্ছা। এবার যদি আমি বলি ৩০ বছর আগের কথা, হুম, তখন আমাদের কাছে হাই পাওয়ারড মাইক্রোস্কোপ অত রেডিলি অ্যাভেইলেবল ছিল না। ইনফ্যাক্ট এমআরআই ছিল না হুম, অর্ধেক জায়গায়। এমআরআই তো খুবই হুম, রিসেন্ট হুম, হুম, মানে এসছে। তো ধরে নিন এমআরআই যদি না থাকে, সিটি স্ক্যান আমাদের বোনের ইমেজগুলো দেয়। কিন্তু ভেতরে যে কর্ডের কি অবস্থা হুম। কিংবা লিগামেন্টের কি অবস্থা সেগুলো সিটি স্ক্যান দেয় না। সেগুলো এমআরআই স্ক্যান দেয়। ওয়ান ইমেজিং যেহেতু ইমপ্রুভড হয়েছে, আমরা সার্জিক্যাল প্ল্যানিংটাও তত ভালো করে করতে পারি। যে আমরা সেফলি কতটা পেশেন্টকে অপারেটিং হুম, টেবল থেকে আনতে পারি। দ্বিতীয় হচ্ছে যখন অপারেশন করছি, ধীরে, 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 ধীরে আমরা মাইক্রোস্কোপ যখন আনা আরম্ভ করেছি, তখন ইনসিশন আরো ছোট হয়ে গেছে। বড়, বড় অপারেশনকে আমরা ছোট, ছোট ইয়ে দিয়ে করছি। আর যেহেতু আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখছি, আমি বেটার দেখতে পাচ্ছি। সুতরাং ড্যামেজটাও কম। আমি যদি আম উইথআউট মাইক্রোস্কোপ করি হয়তো ড্যামেজ 15% 20% হতে পারত চান্সেস। কিন্তু যেহেতু মাইক্রোস্কোপ ইউজ করছি আমার ড্যামেজ গোস ডাউন টু 1 to 2% ইভেন। তারপরে ধরে নিন আপনি যেটা বললেন রোবোটিক্স। হুম, রোবোটিক্সে আম আমি নিউরো নেভিগেশন, রোবোটিক্স এইসব জিনিসগুলো যেগুলো এসছে স্পাইনাল সার্জারিতে, ব্রেইনে তো অবভিয়াসলি আমি বললাম। কিন্তু স্পাইনাল সার্জারিতে যেহেতু এইগুলো এসছে হুম। সেহেতু চান্সেস অফ ড্যামেজ অ্যান্ড প্যারালাইসিস হ্যাজ কাম ডাউন টু লেস দ্যান 1% এখন। এটা তো মানে সিগনিফিক্যান্টলি অনেক কম। মানে যেকোনো। অনেক কম, হ্যাঁ। হ্যাঁ। এখন হুম, কম্পেয়ার করলে হুম, অনেক কম। হুম,
কিন্তু প্রবলেম হয় যে ধরুন আপনি কোনো ভালো কাজ করলেন। সেটা নিয়ে লোকে খুব একটা হুম। বলবে না। ওটা অত মানে কিন্তু it খারাপ won't হলে spread তখন like fire. হুম, কিন্তু complications কিন্তু they spread like fire. তো সুতরাং লোকের মনের ভয়টা আগে বসে। আম ট্রাস্টটা সহজে বসে না কারো। তো যেই কারণে জেনারেল সবার মানে শুধু আমাদের দেশেই নয়, বিদেশেও তাই। লোকের একটু ভয় লাগে স্পাইনাল সার্জারির আগে, ব্রেইন সার্জারির হুম, আগে। কারণ ওইগুলো খুব ক্রিটিক্যাল এলাকা। একবার ড্যামেজ হলে হুম, ইয়ে প্রবলেম, পার্মানেন্ট সলিউশন কিছু নেই। আম তো হ্যাঁ, ওইটুতে ভয় এখনো রয়েছে। হুম। শুধু আমাদের দেশেই নয়, বিদেশেও রয়েছে আমি বলব। কিন্তু ওগুলো প্র্যাকটিক্যাল যদি আমি ভাবি তাহলে যেহেতু আমরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স জিনিস ইউজ করি আজকাল, ওই জিনিসগুলো less than 1% এও গেছে। স্পাইন সার্জারির কথা হচ্ছে। তো হুম, এক্ষেত্রে আমরা জানি ২ ধরনের চিকিৎসকরা এটা অপারেট করে থাকেন। এক হচ্ছেন আপনাদের মতো নিউরোসার্জনস আছেন। হুম। আরেকজন আছেন যেন অর্থো স্পাইন যারা আছেন মানে নিয়ে কাজ করেন তারাও অপারেট করতে পারেন। তো আমার কাছে প্রশ্ন থাকবে যে একজন মানুষ কোন ধরনের চিকিৎসককে বেছে নেবেন তার এই ধরনের সার্জারির জন্য? মেইনলি আপনার যখন কোনো আপনি আন্দাজ করছেন যে আপনার স্পাইনের প্রবলেম হচ্ছে, হুম, তখন আপনি যেকোনো স্পাইন সার্জনের কাছে যেতে পারেন। হুম, আম অর্থোপেডিক হুম, স্পাইন ও হুম, নিউরোসার্জন হুম, দুজনের কাছেই যেতে হুম, পারেন। এবার ওরা কোন জিনিসটা ডিল করে না ডিল করে সেটা আপনাকে বলে হুম, দিচ্ছি। হুম, নিউরোসার্জারিতে যেমনি আমরা স্পাইনের সবকিছু ডিল করি। হুম, ধরে নিন স্পাইন ফ্র্যাকচার হয়েছে সেটাও ডিল করি। স্পাইনের ডিজেনারেটিভ ডিসঅর্ডারস মানে ক্যানাল-ফ্যানাল হুম, ছোট হুম, হুম, হয়ে হুম, গেছে হুম, হুম, কিংবা লাম্বার ক্যানাল ছোট হয়ে গেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে, ডিস্কেক্টম হুম, মানে হুম, হুম, ডিস্কের প্রবলেম হয়েছে। এগুলো সবই ডিল করি। কিন্তু যেটা আমরা নিউরোসার্জনরা ডিল করি না আর অর্থোপেডিক সার্জনরা ডিল করে সেটা হচ্ছে ডিফর্মিটি সার্জারি। ডিফর্মিটি সার্জারির মধ্যেও ছোট, ছোট ডিফর্মিটি গুলোও আমরা করি। কিন্তু আম অর্থোপেডিক সার্জনরা এইগুলো সব করে প্লাস ওরা ডিফর্মিটি সার্জনস বেসিক্যালি। আচ্ছা। ধরুন আপনার পুরো স্পাইনটা বেঁকে রয়েছে, খুব হুম, এরকম হুম, হুম, ঝুঁকে হুম, রয়েছে হুম, পেশেন্ট। এই সার্জারিগুলো ওরা বেটার করে কারণ ওদের অর্থোপেডিক্স এর ট্রেনিংটা হুম, হুম, এমন যে ওদের ডিফর্মিটির আইটা একটু বেটার। আমার যেটা হুম, পার্সোনাল হুম, ওপিনিয়ন। আর আবার ধরুন আমার যদি স্পাইনাল কর্ডের ভেতরে যদি কোনো টিউমার হয়, হুম, অনেক সময় হুম, স্পাইনাল হুম, কর্ডের টিউমার হয়। স্পাইনাল কর্ডের ভেতরে হয়, স্পাইনাল কর্ডকে পাশে হয় যেটা হুম, চেপে রেখেছে। তো সেই টিউমারগুলো কিন্তু অর্থোপেডিক সার্জনরা সহজে হাত দেয় না। বুঝতে ওরা পেরেছি। আমাদেরকে বলে দেয় হুম, সঙ্গে হুম, হুম, আসতে কিংবা আমরাই করি। আবার আম কিছু, কিছু ক্ষেত্রে যেমনি বললাম ডিজেনারেটিভ আর ডেস্ক হুম, এটা আমরা দুজনেই করি। সুতরাং ইনিশিয়াল যদি কারোর কোনো স্পাইনের প্রবলেম হয়, তাহলে সে দুজনের কাছেই যেতে পারে। মানে এরকম নয় যে আপনি নিউরোসার্জনের কাছে গেলে বেশ বেটার হবে কি অর্থোপেডিক স্পাইনিয়াসের কাছে গেলে বেটার হবে। আমার মনে হয় আপনার ১ম এ তো কারোকে দেখানো উচিত। ওয়ান্স উই ফাইন্ড আউট যে আপনার কি প্রবলেম হয়েছে, সেই হিসেবে সেই সার্জন টেকনিক্যালি আইডিয়াল ওয়ার্ল্ড এ বলে দেয় যে আমি করব নাকি নিউরোসার্জনকে নিয়ে করব নাকি এটা পুরোই নিউরোসার্জন করবে। কিংবা আপনার এটা পুরোই মানে অর্থোপেডিক আপনি সার্জন মানে করবে। যেকোনো একজনের কাছে পৌঁছতেই পারেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে ব্রেন সার্জারি হলে মেমোরি লস হতে পারে। এটা কতটা সত্যি? ব্রেইন সার্জারি হলে মেমোরি লস আম মানে এটা সবসময় হয় না। ডিপেন্ড করছে ব্রেইনের কোন পার্টে মানে সার্জারি আমি করছি। আর তাছাড়াও যেটা এখন বললাম যে আমরা আজকাল চেষ্টা করি যে যেই অ্যাবনরমাল পার্ট অফ ব্রেইন সেটাতেই সার্জারিটা লিমিটেড থাকুক। নরমাল পার্টে যেন না যাই। আর যার কারণে আমি যেটা হুম, বললাম যে টেকনোলজি আর নেভিগেশন আর রোবোটিক্স এইসব নানা রকম ইউজ করে সেটা আমাদের আ সম্ভব হয়। তো সুতরাং মানে জাস্ট ব্রেইন সার্জারি হলে ডেফিনিটলি শর্ট টার্ম মেমোরি কি লং টার্ম মেমোরি ইস্যুস হবে তা কিন্তু নয়। মানে এটা একটু ভুল ধারণা বলব। রোবোটিক সার্জারি 100% রিস্ক ফ্রি। রোবোটিক সার্জারি 100% রিস্ক ফ্রি আমি বলব না। আম কারণ ইট ইস হিউম্যান কন্ট্রোলড ১ম কথা যে প্ল্যানিং করছে তার উপরে ডিপেন্ড করছে হুম, কমপ্লিটলি। হুম, আর রোবোটিক্স মানে কিছুটা ফেল হতে পারে। সেটা মানে যদিও বা সেটার পার্সেন্টেজ খুব কম, কিন্তু সেটা হতে পারে। ডেফিনিটলি হতে পারে। বিকজ ইটস এ মেকানিক্যাল থিং। ওর
হঠাৎ করে সার্কিট খারাপ হতে হুম, পারে, হুম, হতে হুম, পারে। হুম। তো সেইগুলো নিয়েই আমাদের যেতে হয়। কিন্তু আজকালকার মেশিনগুলো যথেষ্ট কোয়ালিটি কন্ট্রোল হয়ে আসে। ওদের ওরকম মাঝপথে ফেলিয়ার হওয়ার চান্স খুব কম। কিন্তু কমপ্লিটলি রিস্ক ফ্রি আমাদের মনে হয় না কোনো জিনিসই। মানে আচ্ছা। ধরে নিন আ আমাদের ছোটবেলায় লেখা থাকতো যে হুম, আনব্রেকেবল স্কেল, হুম, রুলার। হুম, হুম। কিন্তু সেটাও ভাঙতাম ভাঙতো। আমরা বসে, বসে। হুম। তো সেটা কখনোই রিস্ক ফ্রি কোনো জিনিস হবে না। আ মেটেরিয়াল ওয়ার্লড এ সেটা হওয়া সম্ভব না। আচ্ছা, এইবার একটা প্রশ্ন সেটা আ আমি জিজ্ঞাসা করছি আপনাকে। ধরুন আপনার বাড়িতেই যদি এরকম ধরনের কোনো দিন আমি চাই না যে হোক। মানে বাট আপনার ফ্যামিলিতে যদি কারো হয়, তাহলে আপনি কোনটাতে যাবেন? রোবোটিক নাকি কনভেনশনাল সার্জারিতে? আমি দেখব সার্জনকে। ওকে, আচ্ছা। কারণ পুরোটাই ডিপেন্ড করে কোন সার্জন, তার এক্সপেরিয়েন্স, আ রোবোটিক্সে কতটা, তার নিজের এক্সপেরিয়েন্স কতটা, সেটা ইম্পোর্টেন্ট। আর কোন ইনস্টিটিউশনে যাচ্ছেন, তার সেটআপ কিরকম। কারণ একজন সার্জন নিজে একা কোনো জিনিস করতে পারেন না। তার সঙ্গে তার পুরো টিম থাকে। অ্যানেস্থেটিস্ট থাকে, আ অ্যান্ড ওটি টেকনিশিয়ানস থাকে, নার্সেস থাকে, অপারেশনের পরে তাদের ডিল করা সবকিছু থাকে। তো সুতরাং একটা ইনস্টিটিউশনাল ভ্যালু, নেম ভ্যালু তো থাকে। প্লাস আপনার কোন সার্জন ওটা করে অভ্যস্ত সেটা আমি জানবো। মানে দ্যাট ইস মাই পার্সোনাল অ্যাপ্রোচ। আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আজ ধরুন মণিপাল হসপিটালে কাজ করছেন। কলকাতার টপ টায়ার হসপিটালগুলির মধ্যে একটি। এবং আপনার এই জার্নি আজ থেকে শুরু হয়নি। নিশ্চয়ই ১০ থেকে ১৫ বছর আগে শুরু হয়েছে। সেই সময়ে দাঁড়িয়ে আপনার অনেকগুলো আপনি সমস্যা দেখেছেন এবং যে সমস্যাগুলো হয়তো তখন আ ঠিক করা পসিবল হতো না। কিন্তু আজকে দাঁড়িয়ে সেটা ঠিক করা পসিবল। রোবোটিকের হেল্প নিয়ে হোক বা কোনো এআই সিস্টেম নিয়েই হোক। তো আমি জানতে চাইবো যে এই যে সমস্যাগুলো, যে সমস্যাগুলো ১০-১৫ বছর আগে করা যেত না ঠিকঠাক কিন্তু আজ করা যাচ্ছে। সেই বিষয়গুলো যদি একটু আমাদের বলেন। আচ্ছা। আম আমি মোটামুটি আম নিউরোসার্জারি ট্রেনিং আমার এমবিবিএস হুম, এখানে হুম। ইন্ডিয়াতেই করেছিলাম। আচ্ছা। আম করার পরে আমি কলকাতায় একটা হসপিটালে আ হুম, কাজ করতাম ১ম হুম, দিকে। হুম, তখন আমরা আ পোস্ট গ্র্যাজুয়েশন হুম, এর হুম, হুম, এন্ট্রান্স নিয়ে প্রিপেয়ার করছি। হুম, তো আমার মাথায় একটা ছিল, সেই সময় আমি একটা রিডার্স ডাইজেস্ট বলে একটা ম্যাগাজিন হুম, থাকতো। হুম, এখনো হুম। বোধহয় রয়েছে। এখনো আছে কিনা জানি না। হ্যাঁ, তো আগে ওইটা খুব পড়তাম। হুম, কারণ ওর মধ্যে অনেক কিছু হুম, ইন্টারেস্টিং হুম, ফ্যাক্টস হুম, থাকতো। হুম, হুম। ওর মধ্যে ২ টো আম জিনিস আমাকে খুব ইন্সপায়ার করেছিল নিউরোসার্জন হওয়ার জন্য। হুম, একটা হচ্ছে আম আপনি রিসেন্টলি, মুভিটার নাম আমার মনে পড়ছে না, বাট হুম। দ্যা নিউরোসার্জনস নেম ইস বেন কার্সন। আচ্ছা। তো বেন কার্সন অ্যাকচুয়ালি একটা খুব রেয়ার সর্ট অফ এনসেফালাইটিস একটা বাচ্চা মেয়ের হয়েছিল। হুম। যেটাতে একটা মাত্র ট্রিটমেন্ট ছিল যে ওই পুরো হেমিস্ফিয়ারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। ওহ মাই গড! তো at that time that article came out in Reader's Digest. সেটা নিয়ে এখন মুভি হয়েছে। হ্যাঁ, বোধহয় মোস্ট লাইকলি কিউবা গুডিং হুম, জুনিয়র বোধহয় অ্যাক্টিং করেছেন। আচ্ছা। তো বেন কার্সনের ওই স্টোরিটা আমি রিডার ডাইজেস্টে পড়ে সেই সময় আমার মাথায় নিউরোসার্জারি ঢোকে টেকনিক্যালি। সেটা বোধহয় আমার 3rd ইয়ার টাইপের হবে। আচ্ছা, 1996-97 এরকম কিছু। আচ্ছা। তো ওইটার পরে আরেকটা আর্টিকেল আমি রিডার ডাইজেস্টে পড়ি। হুম, আম যেটা আমার সার্জনের আনফরচুনেটলি নাম মনে পড়ছে না। বাট ওই সার্জনের যে ধরুন আমি যে কিছুক্ষণ আগে হুম, আপনাকে বললাম স্পাইনা বিফিডা। হুম, 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 অ্যাকচুয়ালি তার মাথায় এটা ঢুকলো যে হোয়াট ইফ বাচ্চাটার যেখানে আমার স্কিনটা ওপেন হয়ে রয়েছে, স্পাইনাল কর্ডটা এক্সপোজ হয়ে রয়েছে মায়ের পেটের ভেতরে, হুম, সেটাকে আমি ওখানেই রিপেয়ার করে দিই। আর ওটা রিপেয়ার্ড অবস্থায় বাচ্চাটা ডেভেলপ হয়, তারপরে তারপরে ও আ বেরোলো, ডেলিভার হলো। হুম, তো তাতে অন্য আনুষঙ্গিক জিনিসগুলো হয়তো আমি কিছুটা আটকাতে পারবো। At that time people laughed at him, হুম, many people laughed at him, but then উনি এই অপারেশনটা একসময় করলেন। মানে করার পরে ফেইলিউর হলো। মানে বাচ্চাটার খুব হুম, বাজে হুম, আ স্পাইনা বিফিডা ছিল। মানে পুরো হুম, স্পাইনটা এক্সপোজ ছিল। কিন্তু একটা সার্জারিতে উনি সাকসেস পেয়েছিলেন। আর সেখান আচ্ছা। থেকেই আমরা ইন্ট্রা-ইউটেরাইন ফিটাল সার্জারি ওটা আরম্ভ হয়। মানে আ গর্ভস্থ শিশুরই মানে মানে গর্ভে থাকা শিশুর হ্যাঁ, সার্জারি। হ্যাঁ। মানে এটা সম্ভব? এটা সম্ভব মানে I took part in it as well. এটা কিংস কলেজ লন্ডনে হয়। আমি যখন ছিলাম তখন আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
আমার একজন সিনিয়র আছেন, হুম। ওনার সঙ্গে আমি করেছি সার্জারিটা। আচ্ছা। ওটা কিছুদিন আগে আম যে সার্জারিটা অ্যাকচুয়ালি ওপেন করে হতো। আর সেটা অনেকগুলো পেশেন্টের ওপেন করে করা হয়েছিল। সেটাতে দেখা গেছিল যে পেশেন্ট মানে বাচ্চাটা যখন জন্মাচ্ছে, তখন তাদের আনুষঙ্গিক পেটে মানে মাথায় জল জমা কিংবা হিলিং হুম, প্রবলেম। তো এটাতে স্পাইনাল বিফিডার আরেকটু হয়তো আমাকে বলতে হবে। কারণ যখন স্পাইনাল কর্ডটা এক্সপোজ থাকে অ্যামনিওটিক হুম, ফ্লুইডে, হুম, হুম, যেটা মানে হুম, থোলের হুম, ভেতরে, হুম। তো সেইটা কিন্তু দ্যাট অ্যাকচুয়ালি ইটস অ্যাওয়ে ইওর স্পাইনাল কর্ড। তো বাচ্চাটা যখন জন্মাচ্ছে তখন পা নাড়াতে পারে না, না। প্যারাপ্লেজিক হুম, থাকে। হুম। তো কিন্তু আমি সেটা অপারেশন করে যদি মায়ের পেটের মধ্যেই সেটা মানে রিপেয়ার করার চেষ্টা করি, তখন দেখা গেছে যে বাচ্চাগুলো পরে হাঁটা আরম্ভ করেছে। আচ্ছা, তো অবভিয়াসলি বাচ্চারা বেটার ইন্ডিপেন্ডেন্ট। তাদের মানে অন্য আনুষঙ্গিক প্রবলেম যেমন মাথায় জল জমা, এসবগুলো কম হয়েছে। তো এটা একটা বড় ট্রায়াল হয়েছিল, সেটাকে আমরা মমস ট্রায়াল বলতাম। আচ্ছা, কিন্তু সেটা ওপেন হয়েছে। ওপেন হয়ে এটা প্রবলেম হয়েছিল যে ইউটেরাস মাঝে, মাঝে ডেলিভারির সময় মানে ছিঁড়ে যেত। আচ্ছা, তো এখন সেটা আমার অ মানে আমার যে আ কলিগ যেটা ট্রাই করছে আ কিংস কলেজে, ও দেখার চেষ্টা করছে যে আমরা যদি এন্ডোস্কোপ করে ওটাকে রিপেয়ার করতে পারি। তো আচ্ছা। ওর বেশ কয়েকটা রিপেয়ার করেছে অ্যান্ড হি ইস গট ভেরি গুড রেজাল্টস। তো ওটাতে ওরকম ২ টো সার্জারিতে আমি I took part in it. মানে আমি গিয়ে দেখেছি। যদিও আমি সেই সময় সেই হসপিটালে ছিলাম না। কিন্তু যেহেতু একসময় ওই হসপিটালে কাজ করেছিলাম, আমি বলেছিলাম যে আমি দেখতে চাই। বলে, "হ্যাঁ, চলে আয় দেখব।" তো I went there and saw those surgeries. মানে হয়তো ভবিষ্যতে এটা এটাই হবে হয়তো নরমাল যে গর্ভস্থ শিশুরই সার্জারি হয়ে যাচ্ছে এবং হুম, যখন সে জন্মাচ্ছে সে একটা নরমাল বেবি হচ্ছে। যেটা আজকে আ আমরা মানে জন্মানোর পর দেখতে পাই এবং তারপরে একজন নিউরোসার্জনের কাছে মানুষ ছুটে যান। হয়তো সেই দিনটা হয়তো আমরা আগামী ১০ বছর কি ১৫ বছর পর আমরা দেখতে পারি আরকি। হয়তো তো আরো আগে দেখতে পাবেন। Who আচ্ছা। knows? আচ্ছা এইবার অনুষ্ঠানের শেষে আপনার কাছে আমি জানতে চাইবো যে যারা নিউরোসার্জারি নিয়ে ভয়ে আছেন এখনো, ভাবছেন ডাক্তার দেখাবেন কি দেখাবেন না, এই ভয়ে আছেন হয়তো প্যারালাইসিস হয়ে যাবে, এই ভয়ে আছেন হয়তো মেমোরি লস হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? নিউরোসার্জারি হ্যাজ ডেভেলপড আ লট। মানে এখানে আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি এত যে ইট হ্যাজ বিকাম মাচ মোর সেফার। মানে আজকালকার দিনে আমরা ব্রেইন টিউমার সার্জারি করে অনেক পেশেন্টের ব্রেইন টিউমার সার্জারি করার পরে ৩ দিনেও বাড়ি ছেড়ে দিই। যেটা মানে সাধারণ ল্যাপারোস্কোপিক সার্জারিতেও হয়। তো এখন নিউরোসার্জারি ইজ মাচ, মাচ সেফার। কিন্তু হ্যাঁ, বলব যে আপনি যেকোনো রোগ পুষে রাখা কোনোদিনই ভালো না। সেটা মানে সলভ করাটাই মানে ঠিক। কারণ এটা পুষে রাখলে আপনার ক্ষতিই হবে। কিন্তু নিউরোসার্জারি হ্যাজ বিকাম মাচ সেফার। মাচ, মাচ সেফার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। নিউরোসার্জারি নিয়ে যদি আ আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমরা ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে রাখছি। আপনারা সেখানে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা করার থাকে তাহলে একটি মেল আইডিও রইলো এবং কমেন্ট বক্সে তো আপনারা লিখে জানাতেই পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।